ছাদে বসে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি, কারণ আগামীকালকেই আমার জীবন থেকে বড় শত্রু এই বাড়ি থেকে চলে যাবে। শত্রু বললেও ভুল হবে, আমার বড় দুশমন। ছাদে বসে বন্ধুর সঙ্গে ড্রিঙ্কস করছি, আর ওদের এক একজনের জীবনে ঘটে যাওয়া অতীত, অর্থাৎ স্যাড লাভ স্টোরি শুনছিলাম। হঠাৎ তখন সেখানে আপু হাজির হয়, অর্থাৎ আমার শত্রু। আপু এসে আমাদের পাশে বসে একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়েই খেতে লাগে। আমি তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু তুই এইগুলো কি করছিস? তুই ড্রিঙ্কস করছিস মানে? আগামীকাল তোর বিয়ে, আর তুই এইসব করে বেড়াচ্ছিস? যদি ভাইয়া শুনে তাহলে তোকে কি যে করবে। আরে রাখ তোর ভাইয়া, আগামীকাল আমার বিয়ে হবে না। তোরা ভাইয়া ভাইয়া করছিস? বাবা আঙ্কেলকে কত করে বললাম আমি বিয়ে করব না, কিন্তু জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। তুই তো আমাকে চিনিস, আমি কখনোই বিয়েতে রাজি ছিলাম না, আর বিয়ে হবে না দেখিনিস। পপি আপুর কথা শুনে আমি ওনার দিকে বড় দৃষ্টিতে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। এই কিছুক্ষণের মধ্যেই পপি আপু পুরো এক বোতল ড্রিঙ্কস শেষ করে ফেলেছে। আমি তার দিকে তাকিয়ে বলছি, আপু দেখো, তোমাকে আঙ্কেল আর আব্বু অনেক ভালোবাসে। তাদের পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করে নাও, অনেক খুশিতে থাকবে। আর ভুলেও এমন কোনো কাজ করো না যাতে আমাদের পরিবারের মান সম্মান হানি হয়। বুঝলে, যা করবে বুঝে শুনে করো। তুমি কিন্তু এখন আর ছোট নেই। হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না, এখন চুপ কর, তোদের সঙ্গে আড্ডা দিতে দে। পপি আপুর এমন কথা শুনে আপুর দিকে আমার সব বন্ধুরাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপু মোটেও এমন মেয়ে না, তাহলে আজ হঠাৎ করে এমন করছে কেন? সবার সঙ্গে চিন্তায় যেন আমার কপালেও ভাঁজ পড়ে গেছে। ভাবতে লাগে কেন এসব করছে আপু। আমাদের ভাবার মাঝে পপি আপু সেইখান থেকে উঠে চলে যায় তার রুমে। তারপর পুনরায় আমার বন্ধুরা আর আমি মিলে আড্ডা দিতে লাগে আর ড্রিঙ্কস করতে লাগে। হঠাৎ আমার চোখে ঝাপসা হয়ে আসে, আর কিছু ভালো না লাগায় আমি ছাদ থেকে নেমে আমার রুমের দিকে যেতে লাগে। হঠাৎই কেউ একজন আমার কলার চেপে ধরে রুমের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। বাকিটুকু আমার আর মনে নেই। সকালবেলা অনেকজনের চিৎকার চেঁচামেচি আর কোলাহলের কারণে আমার ঘুম ভেঙে যায়। হাত দিয়ে চোখ ভালোভাবে কষলে সামনের দিকে তাকিয়ে দেখি আমার বাসার সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে রাগে দিয়েছিতে। আমি ভয় পেয়ে পুনরায় ভালোভাবে চোখ কষলে তাকিয়ে দেখি বাবা মা, চাচি, দাদা দাদি, কাজের ছেলে মেয়ে সবাই আমার সামনে রাগে দিয়েছিতে তাকিয়ে আছে। ভাবতে লাগে হঠাৎ তারা আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন। তখনই আমার নজর যায় আমার শরীরের দিকে। তাকিয়ে দেখি বিন্দুমাত্র কাপড় নেই। পাশে তাকিয়ে দেখি পপি আপু চাদর জড়িয়ে ধরে কান্না করছে। আমি কিছুই বুঝতে পারি না। ঠিক তখনই বাবা মার কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, আজ এই দিন দেখার জন্য আমি তোকে জন্ম দিয়েছিলাম, আমাদের সব্বার মুখে চুনকালি মাখানোর জন্য। এখন সব্বার সামনে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো বল? বাবার কথায় আমি আগামাথা কিছুই বুঝে উঠতে পারি না। তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকি। পুনরায় আমার দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখি আমার পুরো শরীরে বিন্দুমাত্র কাপড় নেই। ঠিক পপি আপুর শরীরেও বিন্দুমাত্র কাপড় নেই। আমি বুঝে গেলাম আমাদের মধ্যে রাতে হয়তো বা খারাপ কিছু ঘটেছে, কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে আমি কেন বকা শুনেছি? মা বাবা কেনই বা আমাকে ভুল বুঝে? কালকে রাতে তো আমি আমার রুমে যাচ্ছিলাম, ঠিক কেউ একজন আমাকে কলার চেপে ধরে আমার এই রুমের ভিতরে নিয়ে আসে। তারপরে তো আমার কিছু মনে নেই। তাহলে সেই মেয়েটা আপুই ছিল। বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলি, বাবা বিশ্বাস করো, আমি কিছুই করিনি, সব পপি আপুর কাজ। আমার কথা শুনে বাবার রাগ যেন বেড়ে গেছে। তারপর দাদুর হাতে থাকা লাঠিটা নিয়ে আমার কাছে এসে লাঠি দিয়ে মারতে লাগে। মারতে মারতে গা মাথা দিয়ে রক্ত বেরিয়ে পড়তে লাগে। তখনই আপু এসে বাবার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বলতে লাগে, চাচু তুমি অযথাই ওকে মারছো কেন? দেখো যা হবার তা তো হয়ে গেছে, এতে ওর তো কোনো দোষ নেই। রাতে অনেক ড্রিঙ্কস করে এসেছিল, ও নিজের ওপরে কন্ট্রোল ছিল না। আমিও দেখেছি, ওকে অনেক করে নিষেধ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি। ওর মুখ দিয়ে অনেক দুর্গন্ধ এসেছিল, ভুলে গিয়েছিলাম ওই ড্রিঙ্ক করে এসেছে। ওর কাছ থেকে অনেক ছোটারও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দেখো চাচু, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আমার সতীত্ব তো হারিয়ে ফেলেছি, এই নষ্ট দেহ তো আমি কাউকে আর দিতে পারবো না। দেখ মা, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমাকে ঠেকালি কেন? আমি ওকে মারতে মারতে পুরো মেরে ফেলবো। ওর মতো ছেলে আমার না থাকলেও চলবে। না চাচু, ওকে মেরো না, ওর থেকে আমার সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও।
আপুর কথা শুনে আমি ওনার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখি পপি আপুর কথা শুনে বাবা মা চাচা চাচি দাদা দাদি নিজেদের মধ্যে কথোপকথন করছে কি করবে এই বিষয় নিয়ে। আমি পপি আপুর দিকে তাকাতে দেখি পপি আপু আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে। এই হাসির কারণ এখন আমার অজানা। আমার রাগে পুরোটা গা যেন ঘান ঘান করছে। আপু কি করে পারলো এমন জঘন্য কাজ করতে আমার সঙ্গে? আমি তো তাকে সর্বদা তাকে নিজের বোন হিসেবে দেখেছি। তখনই বাবা বলে, দেখ ছোট, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কি করার। এর থেকে যাদের সঙ্গে পপি মায়ের বিয়ে ঠিক করেছিলাম ওদেরকে না বলে দে। আর তুই কি আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি? ভাইয়া, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না স্বাধীন এমন কাজ করতে পারে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আর হ্যাঁ, আমি ফোন দিয়ে এখনোই ওনাদেরকে না বলে দিচ্ছি, না হয় একটু পর সবাই আবার বিয়ের লোক নিয়ে আমাদের বাসায় চলে আসবে। তখন যদি এমন কাণ্ড দেখে তাহলে সকলের সামনে চুনকালি লেগে যাবে আমাদের মুখে। হ্যাঁ তাই কর, ফোন দিয়ে ওদেরকে না বলে দেই, ওরা যেন না আসে। বলবি যে আমার মেয়ে পালিয়ে গিয়েছে অন্য একটা ছেলের সঙ্গে, তখন আর কিছু বলতে পারবে না, বুঝলি? বাবার কথা শুনে চাচা রুম থেকে চলে যায় ফোন দিয়ে না করার জন্য। অন্যদিকে এখনো সবাই রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি খাটের উপর বসে থেকে মাটির দিকে তাকিয়ে আছি। এখানে এখন আমার আর বলার কিছুই নেই, যেহেতু এখানে পপি আপু তার মাস্টারমাইন্ড বুদ্ধিটা খাটিয়ে ফেলেছে। এখন আর আমি তাদেরকে যতভাবে বোঝানোর চেষ্টা করি তারা কিছুই বুঝবে না, উল্টো আমাকে তারা মারধর করবে। এর থেকে এদের সঙ্গে আমার কথাবার্তা না জড়ানোতেই ভালো হবে, আমার না হলে হিতে বিপরীত হবে। ঠিক তখনই বাবা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর আর পপিমার আজকে বিয়ে হবে, তোর এতে অমত থাক, তাতে আমাদের কিছুই হবে না, তোকে বিয়ে করতে হবে। আর শোন, তুই যদি এখন উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু তোর খবর আছেই। বাবা দেখো, তোমরা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি এমন কিছুই করিনি, সব পপি আপুর সাজানো নাটক। আমার কথাটা শেষ হতে না হতেই বাবা এসে পুনরায় আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগে। আমি সেখানে থাই মেরে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে আমার চোখ বেয়ে অশ্রু বের হতে লাগে। আপুর দিকে তাকিয়ে দেখি সে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে তার এখানে এখন আর কিছুই করার নেই। কিন্তু তার মায়াবী চেহারাটা দেখে এখন আমার অনেক রাগ উঠেছে, কারণ আমাকে সকলের সামনে ছোট করা, এর প্রতিশোধ তো আমি নিয়েই নেব, শক্তভাবেই নেব। শুধু একবার বিয়েটা হয়ে যাক, তারপরে তাকে দেখাচ্ছি আমি কি করতে পারি। শোনো সবাই, এখন রুম থেকে বেরিয়ে যাই, ওরা ফ্রেশ হয়ে আসুক। আর শোন, তুই ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে আসবি একটু পরেই, তোকে সেই জন্যই দিয়ে গেলাম, সেটা পরে তুই নিচে আসিস। আর মা, তুমি তোমার একটা ভালো শাড়ি পরে নিচে নেমে আসো, আমি কাজী সাহেবকে ফোন করে আসতে বলছি। কথাটা বলেই বাবা রুম থেকে চলে যায়। ঠিক তখনই নজর যায় মায়ের ওপর। দেখি মা আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে কান্না করছে। সে আমার বাবার কথার উপরে এই ভাষায় কেউ কথা বলতে পারে না, দাদা দাদি কেউ না। তারপর এক এক করে সবাই রুম থেকে বেরিয়ে যেতে লাগে। ঠিক তখনই দাদা আমার কাছে এসে বলতে লাগে, দাদু ভাই, আমি ভালো করে জানি তুমি মোটেও এমন করতে পারো না। এগুলো সব ওই পেতনিটির কাজ। জানি না ওই পেতনিটা কেন তোকে এমন শাস্তি দিচ্ছে। শুধু একবার বিয়েটা হোক, তারপর আমি দেখছি তোকে সকলের সামনে ছোট করা এই পেতনির খবর নিব আমি। তারপর বুড়া আমাকে পেতনি বলা, তাই না? তোমার খবর আছে, একবার শুধু ফ্রেশ হয়নি। আর তোমার নাতিনকে আমি বিয়ে করেছি কিসের জন্য জানো? তোমার নাতিনকে দেখলেই আমার কেমন জানে লাগে, সবসময় ওর সঙ্গে রোম্যান্স করতে ইচ্ছে করে। ও আমাকে আপু বলে রাখে, কারণ ওকে এতদিন আর কিছু বলিনি, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারি না, এটা করেই ফেললাম। কিছুদিন পরে তুমি বড় আপু হচ্ছ। পপি আপুর কথা শুনে দাদু আর দাদি রুম থেকে চলে যায়। ঠিক তখনই পপি আপু চাদর জড়ানো গায়ে দরজার কাছে গিয়ে দরজাটা আটকিয়ে দেয়। তারপর তার শরীর থেকে চাদরটা ফেলে দেয়। আমি ওনার দিকে একবার নজর যেতেই নজর অন্যদিকে করে ফেলি। আপুকে উদ্দেশ্য করে বলতে লাগি, আপু কি করছো এগুলো তুমি? তোমার শরীরে বিন্দুমাত্র কোনো কাপড় নেই, আর তুমি এই পরিমাণ নির্লজ্জ? তোমার ছোট ভাইয়ের সামনে কাপড় ছাড়া এসেছো, চাদর করে ফেললে। ঢং দেখে আর বাঁচি না, রাতে তো কত কি করলি, তখন তো এমন কথা তোর মুখ থেকে একবারও শুনলাম না। আর এখন ঢং করছিস আমার সামনে? তো সব কিছুই দেখে ফেলেছি, আর এখন ঢং করে কি লাভ?
দেখো আপু, তোমাকে হাজারবার বলেছি আমি মোটেও এমন করিনি, আর করলেও আমি নিজের মধ্যে ছিলাম না। জানি না এতদিন ধরে ড্রিঙ্কস করি, কখনো আমার এমন হয়নি। কালকে অল্প ড্রিঙ্কস করলাম, তারপরে এত মাতাল হলাম কি করে বুঝে উঠতে পারছি না। শালারা মনে হয় আমাদের ড্রিঙ্কসের ভিতর কিছু মিশিয়ে দিয়েছিল, ওদের খবর আছে। শুধু শুধু ওদেরকে বকাবকি করতে হবে না, ওরা কিছুই করেনি। আমি তোর ড্রিঙ্কসের ভিতরে কিছু মিশিয়েছিলাম যাতে তুই অনেক উত্তেজিত হয়ে যাস, আর সেই উত্তেজিত হয়েই আমার রুমের সামনে দিয়েই তোর রুমে যাচ্ছিলি। ঠিক তখনই তোর কলার ধরে আমার রুমে নিয়ে আসি। বাকিটা তো ইতিহাস, সেগুলো তোর না জানলেও হবে। আর কখনো ভাবতে পারিনি এত ছোট একটা ছেলে আমাকে এত সুখ দিতে পারবে। আপু কি বলছো এগুলো তুমি? তোমার মুখে কি কোনো কিছু আটকাচ্ছে না? আমি তোমার ছোট ভাই, তুমি কি করে পারো এগুলো কথা আমার সামনে বলতে? তোমার কি বিন্দু প্রতিমান ও লজ্জাবোধ নেই? দেখ, এখন আর লজ্জা পেয়ে কি হবে? তোর আর আমার তো বিয়ে হয়েই যাচ্ছে, আর তুই যদি একবারও আমাকে আপু বলে ডাকিস তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিচ্ছি কিন্তু। দেখো, তোমার সঙ্গে আমার বিয়ে হোক আর যাই হয়ে যাক, আমি তোমাকে আপু বলেই ডাকবো, কারণ আমি তোমাকে আপুর নজর ছাড়া কখনো অন্য নজরে দেখিনি। আমার কথাটা বলা যেন ভুল হয়েছে। ঠিক তখনই পপি আপু দরজার সামনে থেকে কমন অবস্থায় আমার কাছে এসে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয়। আমি স্বস্তি নিঃশ্বাস ফেলতে লাগে, যেন মনে হয় আর 1 মিনিট থাকলে এই চির দুনিয়া থেকে অন্য দুনিয়াতে চলে যেতাম। আমি রাগান্বিত হয়ে আপুকে বলতে লাগি, এগুলো কি ছিল? হ্যাঁ, আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি, কিন্তু উল্টো তুমি আমার কাছে সেগুলোই করেছো। আর তোমাকে কিভাবে বোঝাবো? আমি শুধু তোমাকে নিজের বোনের মতো দেখি। তুমি দিন দিন অনেক নির্লজ্জ হয়ে যাচ্ছ। তুই আমাকে আর আপু বলে ডাকবি বল? যদি আর একবার আপু বলে ডাকিস তাহলে তোকে প্রতিনিয়ত এমন রোমান্টিক নির্যাতনের শিকার করব, বুঝলি? এখন বাকিটা তোর যা। আপু বলে ডাকবি নাকি বউ বলে ডাকবি? বউ বলে ডাকলে কেমন যেন লাগবে, এটিকে তুই জান কিংবা শোনা বলে ডাকিস, ঠিক আছে? আমি অনেক খুশি হব। দেখো আপু, তুমি আমার কাছ থেকে যা আশা করেছো তা কখনোই পাবে না। আমি তোমাকে কখনোই সেই সব কিছু দিতে পারবো না। তুমি নিজের ইচ্ছা যা অর্জন করবে সেটুকুই পাবে। এর বেশি নিয়ে এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আমি কথা বাড়াতে চাচ্ছি না, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমাকে আমি কখনোই বউ বলে স্বীকারও করবো না, আপু বলে ডাকবো। তুমি এতে যা করতে পারো তাই করো। ওয়েট, রাতে তুই তোর মধ্যে ছিলি না, এখন তো তুই তোর মধ্যে আছিস, তাহলে এখন কাজটা করি, তাহলে আর কিছুই হবে না। বাইরে ওই রাতে কিছু করিনি, কারণ তুই আমার কাছে এসে ঘুমিয়ে পড়েছিলি। তোকে ওঠানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই উঠতেই পারিসনি। তাই আচ্ছা, বেশি কিছু চিন্তা না করে এই কাজটা করে ফেলি। এখন বাসটা তো করতে হবে। দেখো আপু, তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আর আমি এখনই গিয়ে চাচাচি সবাইকে বলছি তোমার সঙ্গে কিছুই হয়নি আমার। কথাটা বলে যে উঠতে যাব, অমনি দেখি আমার শরীরে কোনো কাপড় নেই। তাকিয়ে দেখি খাট থেকে অনেকটা দূরে আমার জামা কাপড়গুলো পড়ে আছে। কিভাবে তাদের কাছে যাব এটাও বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই পপি আপু আমার চাদরের ভিতরে ঢুকে পড়ে, তারপর আমার পুরো শরীরটাতে কিস করতে লাগে। আমি ধীরে ধীরে উত্তেজিত হতে লাগে। আমি যেন নিজের মধ্যে আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি আবার নিজের কন্ট্রোল হারিয়ে পপি আপুর সঙ্গে রেসপন্স করতে করতে নিমেষে হারিয়ে যাই দুজনের ভালোবাসার এক অথৈ সাগরে। সেইভাবে পেরিয়ে যায় প্রায় 1 ঘন্টা। হঠাৎ আমাদের দুজনের ধ্যান ভাঙে, দরজায় এসে কারো কড়া নাড়ায়। তখনই পপি আপু কড়া নাড়ার শব্দে আমার উপর থেকে নেমে পড়ে। নিজেকে সামনে নিয়ে পপি আপু বলতে লাগে, কে? আমি। দরজা খোল আর জলদি জলদি বাইরে আয়, কাজী সাহেব এসেছে। কিন্তু তোদের দুজনের তো কোনো খবর নেই, আর তোর বড় আব্বু তোদের জন্য মার্কেট করে নিয়ে এসেছে। দরজাটা খোল, আমি দিয়ে যাই সেগুলো। না মা, দরজা খুলতে পারবো না, তুমি বাইরে রেখে যাও, আমি একটু পরে দরজা খুলে সেগুলো নিয়ে যাব। আচ্ছা, তাহলে বাইরে রেখে যাচ্ছি। তুই আর স্বাধীন বাবা জলদি জলদি করে রেডি হয়ে বাইরে, কাজে সব তোদের জন্য অপেক্ষা করছে। আবার লেট করলে কিন্তু তোর বড় আব্বু অনেকটাই রেগে যাবে। আচ্ছা মা, তুমি যাও, আমি একটু পরে আসছি। আপুর কথা শুনে দরজার সামনে আমাদের জন্য নিয়ে আসা শপিং এর প্যাকেটগুলো বাইরে রেখে চাচি চলে যায়। পপি আপু পুনরায় আমার কাছে এসে বলতে লাগে, আর কখনো কি তুই আমাকে আপু বলে ডাকবি? যদি আপু বলে ডাকিস তাহলে এমন রোমান্টিক অত্যাচার করবো না প্রতিনিয়ত। সো বি কেয়ারফুল, বুঝলি? আপু তুমি মোটেও কাজটা ঠিক করছো না, এর জন্য তোমাকে পৌঁছাতে হবে, বলে দিলাম। কি, তুই আমাকে আবার আপু বলে ডাকলি? এইবার কিন্তু তোর তোর একদম শেষ করে দেবো আমি, বলে দিলাম। তোর মুখ থেকে একবার যদি আপু ডাকটা শুনতে পাচ্ছি না আর। সরি, আর কখনো বলবো না, কিন্তু তোমাকে বোঝান এইসব কিছু বলে ডাকতে পারবো না। ওকে,
তাহলে তো ওকে সব কিছু বলে আর ডাকতে হবে না। তুই আমার নাম বলেই ডাকিস, পপি, বাট আপু বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা বলেই আপু আমার দিকে, সরি আপু, আপু বলছি কেন, আবার শুনে ফেলে আমার খবর করে ছাপে। পপি আমার দিকে ভয়ঙ্কর একটা রোমান্টিক লুক দিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি খাট থেকে উঠে আমার প্যান্ট আর টি শার্ট গায়ে জড়িয়ে নিই। একটু পর পপি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, শরীরের সঙ্গে জড়ানো একটা তোয়ালে গায়ে এখনো টিপ টিপ করে পানি পড়ছে। সেদিকে তাকাতে যেন মনের মধ্যে কেমন যেন ফিলিংস কাজ করে। নিমিষেই নিজেকে সামনে নিয়ে ওয়াশরুমের দিকে মাটির দিকে তাকিয়ে পপিকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে শরীরের সঙ্গে তোয়ালাটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসি। ওয়াশরুম থেকে আসি দেখি ড্রেসিং টেবিলের সামনে পপি তার চুলগুলো হেয়ার ড্রায়ার করছে। এখনো শরীরে তোয়ালাটা পেঁচানো, তার দিকে তাকিয়ে যে কেউ চোখ ফেরাতে পারবে না। খাটের দিকে তাকিয়ে দেখি আমার আর পপির জন্য আনা শপিং এর ব্যাগগুলো রয়েছে। ঠিক তখনই পপি ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ায় আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমার কাছে এসে তার শরীরের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে, যেন একটা দেহ আর দুটি প্রাণ। আমি পপির কাছ থেকে নিজেকে অনেক চেষ্টা করি ছাড়াতে, কিন্তু পারি না। ঠিক তখনই আমি বলতে লাগি, পপি ছাড়ো এখন। চাচি তখন কি বলে গেল শোনোনি? নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার কথা শুনে পপি আমাকে ছেড়ে দেয়। আমার শরীরটা যেন পান ফিরে আসে, এমন শক্ত করে ধরেছিল আমার ঠিক মতো নিঃশ্বাস নিতেও পারছিলাম না। ঠিক তখনই পপি আপু খাটের ওপর থেকে তার জন্য আনা শাড়ির শপিং ব্যাগটা খুলে শাড়িটা বের করে আমার কাছে এসে শাড়িটা দিয়ে বলে, এখন আমাকে শাড়ি পরিয়ে দে ভালোভাবে। কিন্তু পপি আপু, সরি পপি, আমি তো শাড়ি পরাতে পারি না, তুমি অন্য কাউকে দিয়ে না হয় পরিয়ে নাও। অন্য কাউকে দিয়ে মানে? তুই আমার স্বামী, অনেক স্বপ্ন ছিল, আমি আমার স্বামীর হাতে শাড়ি পরবো। তুই আমার স্বপ্নটা নষ্ট করবি না। আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শাড়ি পরাতে হয়, তুই সেইভাবে আমাকে পরাবি, ঠিক আছে? পপির কথা শুনে আমি মাথা দিয়ে শাড়ি দিই। তারপর পপি যেভাবে বলছে আমি সেইভাবে তাকে শাড়ি পরাতে লাগে। হাতের কচি নিয়ে যেই তার শাড়ির মধ্যে গুজে দিতে যাব, ঠিক তখনই তার নাভিতে হাত যায়। পপি শক্ত করে দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে ফেলে। আমার নিজেরও কেমন যেন হয়ে যায়, গাটা টপকপ করে পানি পড়তে লাগে। এটা আবার গোসলের পায় না, ঘেমে একাকার হয়ে যাওয়ার। তারপর কোনোরকম ভাবে কচিগুলো শাড়ির মধ্যে লুকিয়ে তাকে শাড়ি পরানো শেষ হয়ে যায়। আমি তখন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন তুমি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো কেমন হয়েছে, শাড়ি পরানো পারি কি না। যেভাবে বলেছিলা সেইভাবেই পরিয়েছি। কিন্তু আমার কথা শুনে পপি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করে বলতে লাগে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন থেকে প্রতিদিন তুই আমাকে শাড়ি পরিয়ে দিবি, বুঝলি? এখন আর নিজের হাতে দিয়ে আমি শাড়ি পরবো না। কথাটা বলে আপু গিয়ে খাটের উপর বসে তার ফোনটা হাতে নিয়ে টিপতে লাগে। আমি গিয়ে পাঞ্জাবি আর শেরওয়ানিটা পরে নেই। তারপর পপিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যাই বসার রুমের উদ্দেশ্যে। বসার রুমে এসে দেখি তেমন কেউ নেই। বাসায় যারা যারা থাকার কথা ঠিক তারাই আছে। বিয়েটা হয়তো বা ঘরোয়াভাবে হচ্ছে, তাই কেউ নেই। কাজী সাহেবের সামনে গিয়ে আমি আর পপি গিয়ে বসি। তারপর কাজী সাহেব বিয়ে শুরু করে দেয়। তারপর আমাকে বলতে বলে, আমিও অনেক কষ্টে বলে ফেলি। যখন পপির বেলা আসে তখন বলতে বলা হয়, গটগট করে বলে দেয়। পপির কবুল বলা দেখে বাসাভর্তি সবাই ফিক করে হেসে ফেলে, কিন্তু বাবার মুখে কোনো হাসি নেই। আমি দেখে অনেকটা কষ্ট পাই, কারণ একটা ছেলের বিয়েতে মা আর বাবা সবাই খুশি হবে, এইটাই চাওয়া। কিন্তু বাবার মায়ের মুখে বিন্দুমাত্র হাসি নেই, এতে আমার অনেকটা খারাপ লাগে। তারপর কাজী সাহেব বিয়েটা শেষ করে বাসা থেকে চলে যায়। আমের পপি সেখানে বসে আছি সোফায় সেভাবেই বসে থাকে অনেকক্ষণ। একটু পর সবাই যে যার কাজে চলে যায়। মা আর বাবা তাদের রুমের দিকে চলে যায়, চাচি তারাও চলে যায়। শুধু বাকি থাকে দাদা আর দাদি। তারা আমাদের দুজনের পাশে এসে বসে বলতে লাগে, দেখো দাদু ভাই, আমি কিন্তু ভালো করেই জানি স্বাধীন মোটেও এমন ছেলে না যে তোমাকে জোর করে। না, সে বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। যা হওয়ার তা হয়ে গেছে। আমি তো তোমার বাবার উপরে কথা বলতে পারি না, সেটা তো তুমি ভালো করেই জানো, তাই কিছু বলিনি। তোমার বাবা অনেক রাগী সেই ছোট্টবেলা থেকে। তোমার বাবাকে আমি ভয় করে এসেছি। যা হবার তা হয়ে গেছে। এখনও সে তোমাকে পপি দাদু ভাইকে মেনে নেওয়া দুইজন আগেই শত্রু ছিল, বাট এখন বন্ধু হয়ে একে অপরকে ভালোবাসা দিয়ে জীবন গড়ো, এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করছি। দাদু ভাইয়ের কথা শুনে আমি ওনার দিকে চলচল দিচ্ছি তাকাই। তখনই পপি আপু বসা থেকে উঠে দাদু ভাইয়ের কাছে গিয়ে বসে বলতে লাগে, দাদু ভাই, তোমাকে এ নিয়ে আর ভাবতে হবে না।
আমি ওকে যখন বিয়ে করেছি তখন সব কিছুই সামনে নেব। আমার ওপর তো তোমার ভরসা আছে, তাই না? তুমি ঠিকই ভেবেছ, আমি ওকে জোর করেই বিয়ে করেছি। ঘরের মেয়ে হয়ে আমি তোমাদেরকে ছেড়ে এই বাড়ি থেকে যেতে পারতাম না, তাই আমি বুদ্ধি করে ওকে বিয়ে করেছি, বুঝলে? আরেকটা কথা বলতে কি, যতই ওর সাথে ঝগড়া মারামারি করি না কেন, দিন দিন আমি স্বাধীনের প্রেমেই পড়ে যাচ্ছিলাম, আর সেই থেকে ওকে ভালোবাসতে শুরু করি। আমি আগেই ভেবেছিলাম, বুঝলা, আমাকে বোঝাতে হবে না আমার দাদু ভাই দাদুমণি কেমন সেটা কিন্তু আমি ভালো করেই জানি। দাদা পপির মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বলছে। আমি ওটা রাগি দৃষ্টিতে তার দিকে তাকাতেই দাদুভাই এসে আমাদের দুজনের মধ্যে বসে বলতে লাগে, তুই রেগে যাচ্ছিস কেন? পপি যেমন আমার নাতনি, ঠিক তুইও আমার নাতি। তোকে আমি অত্যন্ত ভালোবাসি, যতটা পপিকে ভালোবাসি, বুঝলি? আর রাখতে হবে না। তোরা তো দুইজন সবসময় ঝগড়া মারামারি করিস, ঠিক সেটা যেন করিস না। বাসার মানুষ তোদেরকে বকা দিবে, বুঝলি? দাদুভাই আমি তো তোমার নাতিনের সঙ্গে আর ঝগড়া করব না। তুমি ওকে বলে দিও ও যেন আমার সঙ্গে সিঁড়ি সিঁড়ে ঝগড়া না করে। তারপর আমি আর দাদু ভাই পপি চারজনে মিলে আড্ডা দিতে লাগে। সবাই যে যার জায়গায় কাজে চলে গেছে। চাচা আর বাবা সবাই অফিসে চলে গেছে। অন্যদিকে মা চাচি তারা হয়তো কিচেন রুমে গিয়ে কাজ করছে। এবার আসেন আপনাদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমার নাম মোহাম্মদ স্বাধীন শেখ। স্বাধীন শেখ ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ হাসমুন শেখের ছেলে। আমি বাংলাদেশের টপ থেকে কোম্পানির মধ্যে একজন উত্তীর্ণ হয়েছে। আর আমার যে শত্রু অর্থাৎ আমার চাচাতো বোন পপি, ও হচ্ছে আমার চাচার একমাত্র মেয়ে। পুরো বাসায় শুধু আমরা দুজনেই। আমার বাবার সঙ্গে আমার চাচা অর্থাৎ দুই ভাই মিলে শেখ ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা দেখাশোনা করছে। আর শত্রু বলার কারণটা হচ্ছে আমি হওয়ার 2 বছর আগে পপি আপু হয়েছিল। আমাকে সবাই অনেক ভালোবাসতো। পপি আপুকে সবাই ভালোবাসা কমিয়ে দেয়। সেই থেকে পপি আপু আমাকে অনেক হিংসা করতে শুরু করে। ওই দেখেন অনেকক্ষণ ধরে পপি আপু আপু বলছি, আবার যদি শুনতে পাই তাহলে আমাকে আবার রোমান্টিক অত্যাচার শুরু করবে। এখন আর রোমান্টিক অত্যাচার নিতে প্রস্তুত না আমি। এখন পপি বলে ডাকলেই ভালো হবে। এই হচ্ছে আমাদের সামান্য ইন্টারভিউ। এইবার আসেন গল্পে ফেরা যাক। সেইখানে বসে থেকে দাদা দাদির সঙ্গে আমরা দুজনে আড্ডা দিচ্ছিলাম। একটু পর মা এসে পেছন থেকে আমাদের চারজনকে উদ্দেশ্য করে বলতে লাগে, যাদের যাদের ক্ষুধা লেগেছে তারা খাবার টেবিলে চলে আসো। মার কথা শুনে আমি পেছনের দিকে তাকাই। তার কথা কেমন যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। কখনো তো এর আগে কখনো এমন করে আমাকে বলেনি। আজ হঠাৎ করে আমাদেরকে এমনভাবে কথা বলছে কেন? হয়তো বা আমার উপর এখনো অনেক রেগে আছে, কিন্তু এখানে তো আমার বিন্দুমাত্র দোষ নেই। বৌমা, এ কেমন বেয়াদবি? কি বলছো তুমি এগুলো? আমরা সবাই এখানে বসে আছি আর তুমি বলছো যাদের যাদের ক্ষুধা লেগেছে। সকাল 11টা বেজে গেছে, এখন তো সবারই ক্ষুধা লেগেছে, আর তুমি এমনভাবে কথা বলছো যেন এখনো কারো ক্ষুধাই লাগেনি। আমি অনেক কষ্ট পেলাম তোমার এমন কথা শুনে। দেখেন বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আর মা আপনারা দুজন যেভাবে ওদের দুজনকে সায় দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তার জন্যই তো আজ এত বড় ভুলটা করতে পারলো। জানেন, পপি যাদের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তারা স্বাধীনের বাবাকে কতগুলো কথা বলে দিয়েছে। আমাদের কোম্পানির সঙ্গে তারা ডিলও ক্যান্সেল করে দিয়েছে। সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। এখন আপনারা সবাই চলে আসেন খাবার টেবিলে। মায়ের কথা শুনে আমার চোখ বেয়ে এমনিতেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হাতের উল্টো পাশ দিয়ে অশ্রুটা মুছে ফেলি। পপির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সোফা থেকে উঠে বসি। তারপর দাদা দাদি পপি আমরা সবাই চলে যাই খাবার টেবিলে। খাবার টেবিলে গিয়ে বসতে চাচি আর মা সবাই খাবার সার্ভ করতে লাগে। দেখি চাচি আগে থেকে একটু বেশি আমার যত্ন নিচ্ছে, কিন্তু মা আমার দেখে তেমন একটা ভ্রুক্ষেপ দেখাচ্ছে না। আমার যখন যা লাগবে চাচি সেগুলো তুলে দিচ্ছে, হয়তোবা মেয়ে জামাইয়ের আদর করছে তিনি এইভাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে পুনরায় আমরা চারজন চলে যাই বসার রুমে। তারপর টিভি দেখছিলাম। একটু পরে চাচি আর মা এসে বসে পড়ে আমাদের পাশে। ওনারাও আমাদের সঙ্গে টিভি দেখতে লাগে। মা একটু বিরক্ত হয়ে বলে ওঠে, তোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? পড়ালেখা তো অনেক ফাঁকিবাজি হয়ে গেছিস, তোর তো কোনো মনই নেই দেখছি। প্রিন্সিপাল স্যার কিছুদিন আগে ফোন করেছিল, বলল যে তুই আর আগের মতো ক্লাস করছিস না। তাহলে প্রত্যেকদিন যে বাসা থেকে কলেজে যাস, কোথায় যাস? নাকি অন্য কোনো মেয়েদের সঙ্গে ফষ্টি করতে যাস? মার কথা শুনে আমি যেন অবাক হয়ে যাই। কি বলছেন এইগুলো? তার মুখ থেকে এমন কথা কখনো আমি আশা করিনি। যেই মা সব সময় আমাকে বাহবা করতো, লেখাপড়ায় ফার্স্ট হয়ে আসতাম, বাসায় আসলে মা আমাকে অনেক অনেক বাহবা দিত।
সেই মার মুখ থেকে এমন কথা কখনো আশা করিনি। এই সবগুলো বিষয়ের মূল কারণ পপি। পপি আপু যদি আমার সঙ্গে বিয়ে না করতো আর জোর করে মা বাবার সঙ্গে আমাকে নিচু না করাতো, তাহলে আজ মা আমাকে এত বড় কথা বলতে পারতো না। আমার ধ্যান ভাঙে দাদার কথা শুনে। বৌমা, কেমন কথা বলছো তুমি এইগুলো? স্বাধীন দাদু ভাই মোটেও এমন ছেলে না, আমরা যতটুকু চিনি। বাবা, সেটা তো আমরাও চিনি, কিন্তু দেখেন, ওর ভালো ইনোসেন্ট চেহারার মাঝে ভয়ঙ্কর একটা চেহারা লুকিয়ে আছে। সেটা তো আমরা দেখতে পাইনি। পপি মাকে কিভাবে ও নষ্ট করতে পারলো? ওর বড় আপু হয় জেনেও এত বড় ভুল করতে পারলো? ও কি করে? ও কখনো কি আমাদের পরিবার সম্পর্কে জানে না? ওর বাবা একদমই ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারে না, আর উল্টো ওই কিনা ও পপিকে যাক, সেই বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। ওকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। ওর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো। মার কথা শুনে আমার চোখের অশ্রু বাঁধ ভেঙে বের হতে লাগে। মাটির দিকে তাকিয়ে আমি কান্না করছি। ফ্লোরে টুপটাপ দু এক ফোঁটা পানি পড়ছে, কিন্তু আমি মুখ তুলে সামনে তাকাচ্ছি না, কারণ যত যাই হয়ে যাক, পুরুষ মানুষের কখনো কান্না করতে হয় না। তখনই দেখি পপি বলতে লাগে, চাচি, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। সত্যি কথা, তোমাদেরকে না বললে তোমরা হয়তো আরও স্বাধীনকে কষ্ট দেবে। সত্যি কথা হচ্ছে চাচি, আমি চাচ্ছিলাম না যে এই বাড়ি থেকে অন্য বাড়িতে বউ হয়ে যেতে। আর স্বাধীনকে সেই ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, ভালোবেসে ফেলেছিলাম। এই জন্যই তো ওকে অনেক নজরে রাখতাম, যেন মেয়েদের সাথে কখনো কথা না বলে। মেয়েদের সাথে কথা বলে অনেক রেগে যেতাম আমি, জানো। ওই দিন আমাকে স্বাধীন জোর করে রেপ করেনি, উল্টো আমি ছাদে গিয়ে ওর ড্রিঙ্কসের ভেতরে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ও যখন আমার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি ওর কলার চেপে ধরে রুমের মধ্যে নিয়ে আসি। তারপর দরজা আটকে দিই। তারপর যা করি সব কিছু আমিই করি। ওরে তো কোনো দোষ ছিল না চাচি। আপনি আর স্বাধীনকে দোষ দিয়েন না। ও অনেক কষ্ট পেয়েছে। আমি কখনো ভাবতে পারিনি আমার এমন ছেলে মানুষের সবাই এতটা কষ্ট পাবে। দেখ মা, আমি ভালো করে জানি কে কেমন। তোমাকে ওর হয়ে সুপারিশ গাইতে হবে না। এতটুকু ছেলে হয়ে এমন উল্টোপাল্টা কাজ, যাক সে বিষয় নিয়ে আমি আর কিছুই এখানে। ওর এখন পড়ালেখার বয়স। ওকে যেহেতু বিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওর বইয়ের দায়িত্ব ও নিজেই পালন করবে। বাবার কাছ থেকে যেন বিন্দুমাত্র টাকা ও না নেয়, তাহলে কিন্তু ওকে বাসা থেকে বের করে দিব। তারপর ওর বউকে কিভাবে দেখাশোনা করবে ওইটা আমি দেখবো। বৌমা, তোমার অনেক কথা শুনে চলেছে, কিন্তু কিছুই বলেনি। স্বাধীনের বাবা ওকে অনেক কথা বলেছে, কিচ্ছু বলেনি, কিন্তু আর সইব না। আমি তোমার সাহস কি করে হয় আমার দাদা ভাই আর দাদুমণিকে বাসা থেকে বের করে দেওয়ার? এই বাসা আমার, আমি যা বলবো তাই হবে। আমি দেখি কে আমার দাদু ভাই আর দাদুমণিকে বের করে দেয়। ওরা একটা ভুল করেছে, এই শাস্তি তো ওরা পাবে, কিন্তু ওদেরকে বাসা থেকে বের করে দেওয়া যাবে না। ওদের বিয়ে দিয়ে দিয়েছো, ওরা এখন লেখাপড়ার বয়স, লেখাপড়া করুক। তোমার সাহস কি করে হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার? স্বাধীনের বাবা বাসায় আসুক, তারপর ওকে সব কথা বলছি। ওর সাহস কি করে হয় বাসা থেকে বের করে দেওয়ার? চল স্বাধীন আর পপি। দেখেন বাবা, আমরা আপনাকে অনেক সম্মান করি। আমরা কখনো চাই না আপনাকে অসম্মান করতে, কিন্তু আমার ছেলে যা কাজ করেছে, ওর এই ভুলের শাস্তি তো ওকে পেতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। ওরা একটু বোঝার চেষ্টা করুক বাস্তবতার কাছ থেকে। ওরা অনেকটা শিখে আসবে, অনেক কিছু। বাবার টাকা পুরনো, আড্ডা দেওয়া, ড্রিঙ্কস করা, পার্টিতে যাওয়া, সব কিছু উঠে যাবে। মার কথা শুনে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সামনে থাকা টেবিলে জোরে সোরে একটা ঘুষি দিই। কাছে যে টেবিলটা মাটিতে ভেঙে চুরে একাকার হয়ে যায়। নিজের হাত বেয়ে টপ টপ করে রক্ত বেয়ে পড়ছে, কিন্তু আমার সেই দিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি মাকে উদ্দেশ্য করে বলতে লাগি, আচ্ছা, তোমার যা ভালো বোঝো তাই করো। তোমরা চাচ্ছ আমি বাসা থেকে বের হয়ে যাই আমার স্ত্রীকে নিয়ে, তাই তো? আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তোমাদের বাসায় আমি আর আসবো না। দেখি আমি আমার স্ত্রীকে নিজের টাকা উপার্জন করে খাওয়াতে পারি কিনা, তোমাদেরকে দেখিয়ে দেব। কথাটা বলে আমি সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি। তারপর রক্ত ভেজা হাত দিয়ে আমার কাপড়গুলো গোছাতে লাগে। ঠিক তখনই পপি রুমের মধ্যে চলে এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি হঠাৎ থাপ্পড়কে ভ্যাবাচেকা খেয়ে যাই। কাপড় চোপড় গোছানো বাদ দিয়ে ফ্লোরে বসে পড়ি। একটু পর পপি স্যাভলন আর টিস্যু নিয়ে আমার কাছে চলে আসে। হাতটা তার হাতের উপর রেখে স্যাভলন দিয়ে কাটা স্থানে পরিষ্কার করতে লাগে, আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, সব দোষ আমার। আমি যদি তোর সাথে অভিনয় না করে বিয়ে না করতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। সকলের আদরের
প্রিয়, সবার আদরের পছন্দের ছেলে কিনা আজ সবার অপছন্দের হয়ে গেছে। সব আমার জন্য। আমি কখনো ভাবতে পারিনি আমার এই সামান্য পরিমাণে ভুলে তোর এত কষ্ট পেতে হবে। তাহলে আমি কখনোই এমন কাজ করতাম না, নিজের কষ্টকে দাফন দিয়ে বিয়ে করতাম। কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর তোকে এই বাসা থেকে বের হতে হবে না। আমি বাসা থেকে চলে যাই, আর কখনোই ফিরবো না। আমি পপির কথা শুনে ওর দিকে তাকাই, দেখে মেয়েটি অঝরে কান্না করছে। তখন ওর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলি, দেখ, তুই ইচ্ছে করে হোক আর অভিনয় করে হোক, যেভাবে হোক, এখন তুই আমার বউ। তো আমার দায়িত্ব তোর খেয়াল রাখা। আমি তোর যথাযথ খেয়াল রাখার চেষ্টা করব। আর মা কি বললো শুনিসনি? বাসা থেকে বেরিয়ে যেতে বললো। বাস্তবতা আমাকে শেখাচ্ছে সে, তাই বাসা থেকে বেরিয়ে যাব। তুই যদি আমার সঙ্গে থাকতে চাস, তুই যদি আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিস, তাহলে আমার সঙ্গে এখনই এই বাসা থেকে বেরিয়ে যাবি। আমি যদি পান্তা ভাত খেয়ে থাকতে পারি, তুইও থাকতে পারিস। যদি তাহলে আমার সঙ্গে আসবে। দেখ, তুই এরকম কথা বলছিস কেন? চাচি হয়তো অনেক কষ্ট পেয়ে রাগের বশেই কথাগুলো বলেছে। আর একটু পরেই রাগ কমে যাবে, তখন দেখবি যে আবার এসে সোনাবাবু করে তোকে খাবার খেতে রাখবে। তুই রাগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিস না প্লিজ। আমি ভালো করে জানি কোনটা রাগের বশে কথা বলা আর কোনটা অভিমানের বশে কথা বলা। যেহেতু আমাকে একবার বলেছে বাড়ি থেকে বের হয়ে যেতে, আমি বাড়ি থেকে চলে যাব। তুই যদি চাস তাহলে আমার সঙ্গে আসতে পারিস। আমি তোকে জোর করছি না, শুধু তোর ইচ্ছা। হ্যাঁ, আমি পারবো। তুই যদি আমাকে নুন ভাত দিয়ে খেতে বলিস, তাও আমি খেতে রাজি। বাট তোকে আমার ভালোবাসতে হবে। কথাগুলো বলতে বলতে পপি আমার হাতে ব্যান্ডেজ করে দেয়। আমি নিজের আবেগকে সামলাতে না পেরে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। সেভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। তারপর পপি তার ব্যাগ নিয়ে জামা কাপড়গুলো গোছাতে লাগে, আমিও জামা কাপড় গোছাতে লাগি। তারপর দুজনে ব্যাগ রেডি করে বাসা থেকে বের হতে যাব। ঠিক তখনই দাদু আর দাদি আমাদের সামনে এসে বলতে লাগে, দাদু ভাই, তুই কই যাচ্ছিস? এটা তোর বাড়ি, একান্তই তোর। এই বাড়ি থেকে তোকে বের করতে কেউ পারবে না। এই জায়গা জমি সবগুলো আমি তোর নামে লিখে দিয়েছি। তুই কোথায়, আমাদেরকে ছেড়ে কোথাও যাস না। দাদু ভাইয়ের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। তার হাতের দিকে তাকিয়ে দেখি স্পষ্ট দলে লিখে রাখা আছে সব কিছু জায়গা সম্পত্তি আমার নামে। যে আমি পিছনে এক পা ফেলতে যাব, ঠিক তখনই মা বসার রুম থেকে বলতে লাগে, বাবা, যতদিন ওদেরকে যে দেখবেন 2-3 দিন থাকার পর খাবারের ভাত জোগাড় করতে না পারবে না, ঠিক তখন ঘেউ ঘেউ করতে করতে আবার বাসায় চলে আসবে। ওদের যেতে দিন, আটকায়েন না। দেখি কতদিন ওরা আমাদেরকে রেখে বাইরে জীবনযাপন করতে পারে। বাবার টাকা না নিয়ে নিজেও কীভাবে রোজগার করে। মার কথা শুনে আমার যেন মাথায় রক্ত উঠে যায়। শক্ত করে এক হাত দিয়ে ব্যাগটা চেপে ধরে অন্য হাত দিয়ে পপির হাত, তারপরে হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। পপি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, বাট ওর কথা আমি শুনতে নারাজ রয়েছি। সর্বদাই বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে একটা রিক্সার জন্য অপেক্ষা করতে লাগবে। কোথায় যাব, কি করব, গন্তব্যহীন। ঠিক তখনই পকেট থেকে ফোনটা বের করে আমার এক বন্ধুকে ফোন করি। ফোনটা অনেকবার রিং হওয়ার পর ওই পাশ থেকে ফোনটা রিসিভ করে বলতে লাগে, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি স্বাধীন। বন্ধু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ বন্ধু, আমি অনেক ভালো আছি। তা হঠাৎ করে আমার কথা তোর মনে পড়লো? প্রায় 4 বছর হয়ে গেল তোদের ওইখান থেকে চলে এসেছি, বাট কোনো কথা নাই, বার্তা নাই, মেসেজ নাই, টেক্সট নাই। আজ হঠাৎ করে আমার কথা মনে পড়লো যে তোর। তোর সঙ্গে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট করতে পারিনি। তোর সাথে কিছু কথা আছে, আর তোকে একটা প্রয়োজনে ফোন করেছিলাম। জানি না তোকে কথাগুলো কিভাবে বলবো। আরে বল, সমস্যা নেই, কি বলবি? অত হেয়ালি কোনো না করেই বলে দে। আসলে মা আর বাবার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, কোথায় যাব কিছুই ভাবতে পারছি না। এখানে বন্ধুদের বাসায় গেলে বাবা মা তা জানতে পারবে, তাই ভাবছি কোথায় যাওয়ার কথা। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুই আমাদের এখানে চলে আয়, আমি একাই থাকি আমাদের বাসায়। তোকে যে কি করে বলি বুঝতে পারছি না। আমারও একই অবস্থা। মা বাবা আমার সঙ্গে রাগ দেখিয়ে বড় ভাইয়ের বাসায় চলে গেছে ইউএসএতে। তারা আসে না, পুরো একটা বড় বাড়িতে আমি একাই থাকি। তুই চলে আয়, দুজনে মিলে অনেক আড্ডা হবে, এনজয় হবে। আসলে তোকে কি করে যে বলি, আমি বিয়ে করে ফেলেছি। আমার চাচাতো বোন আছে না, পপি, ওকে। কি বললি শালা? পপি কি আপুকে ও না তোর জন্মের শত্রু? আগে তোর বাসায় গেলে পপি আপু তোকে মারধর করতো, তুইও পপি আপুর সঙ্গে মারধর করতি। কিন্তু তোদের মধ্যে কেমনে কি ভাই, কিছুই তো বুঝতে পারছি না।
এখন ফোনে কি তুই সব শুনবি? এখন তোর বাসায় যাব, অ্যাড্রেসটা টেক্সট করে পাঠা, তারপর তোর কাছে গিয়ে সব কথা খুলে বলবো, এ টু জেড। ও সরি মনে নেই। আমি তোকে এসএসসিতে করে ঠিকানা সরি সরি মনে নেই। আমি তোকে SMS করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো আর ঢাকায় থাকি না, এখন সিরাজগঞ্জে চলে এসেছি। বাবার একটা কোম্পানি দেখাশোনা করছি। আর তোকে যে কি করে বলি, আমিও বিয়ে করে ফেলেছি। শালা, আমার বিয়ে তো না হয় সমস্যার কারণে হয়েছে, তোর বিয়ে তো ধুমধাম করে হয়েছে, কিন্তু তুই তো আমাকে দাওয়াতই দিলি না। আরে ভাই, আমারও সেম অবস্থা তোর মতোই। একটা লম্বা কাহিনী। আগে তুই বাসায় আয়, তারপরে একসঙ্গে বসে কফি খেতে খেতে তোদেরকে বলবো। তারপর আমি ফোন রেখে দিই, দেখি অ্যাড্রেসটা ওপেন করে সিরাজগঞ্জে। তারপর ঈশা নিয়ে সোজা বাস কাউন্টারে চলে যাই। তারপর বাস কাউন্টার থেকে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে একটা বাসের টিকিট কেটে নেই। সেই বাসের জন্য বাস কাউন্টারের সিটে বসেছিলাম। আমাদের সামনে দিয়ে যে কয়েকটা ছেলে যাচ্ছে, পপের দিকে বাজি দিয়ে সিটে বারবার তাকাচ্ছে। আসলে সত্যি বলতে কি, পপি এমন সুন্দরী যে কেউ তার দিকে একবার তাকালে চোখ ফেরাতেই পারবে না। ওই ছেলেগুলো তাকানো দেখে আমার অনেক রাগ করতে লাগে, কিন্তু এখানে গ্যাঞ্জাম করলে নিজেরই ক্ষতি হবে। এতে গ্যাঞ্জাম না করে নিজেকে দমানোর চেষ্টা করছি। ওর দিকে তাকিয়ে দেখি শুধু একটা 3 পিস পরা। আমারও একটা খারাপ লাগে, আর মনে ভাবতে লাগি প্রথম উপার্জন করে আগে ওর জন্য বরকা কিনে আনবো, ওকে বেপরদায় আর চলাফেরা করতে দেব না। আমি আর মনে কথাগুলো ভাবছিলাম, ঠিক তখনই বাস চলে আসে আমাদের। তারপর বাসে উঠে বসি। বাস চলছে তার আপন গতিতে। আমি বাইরে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগি। বাস চলছে রাস্তার ওপর দিয়ে, মাঝে মাঝে বাসের মধ্যে ঢুকছে, জানালা দিয়ে বাতাস ঢুকছে। জানালার পাশে বসে পপি বসায়, তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর আছড়ে পড়ছে, আর আমার কাঁধের উপর মুখ দিয়ে সে ঘুমিয়ে আছে। তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। একটা মেয়ে কি করে এতটা সুন্দর হতে পারে, যেন এর কাছে পরিও হার মানবে। কখনো এমন দৃষ্টিতে তাকানো হয়নি, সৌন্দর্যটাও বোঝা হয়নি। আমার কখনো ভাবতেও পারিনি আমি আর শেষমেশে কিনা আমার চাচাতো বোনকেই আমার বিয়ে করতে হবে। আর মনে এই কথাগুলো ভাবছিলাম, এই তখনই বাইরের দিকে তাকিয়ে দেখি বাসটা যমুনা সেতুর ওপর দিয়ে চলতেছে। একটু পরে সিরাজগঞ্জে চলে আসবে। বাইরের দিকে তাকিয়ে দেখি চরের উপর দিয়ে মানুষজন তাদের বসতি করে আছে। কারেন্ট নেই কোনো ওয়াইফাই সিস্টেম। তারপরে বিন্দাস তারা এখানে তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। তারা অনেক সুখীভাবে এখানে বসবাস করে চলেছে। তাদের মধ্যে যেন বিন্দুমাত্র অভাববোধ কাজ করে না। কখনো পারবো কিনা তাদের মতো এই চরের মধ্যে না কোনো ওয়াইফাই না কোনো কারেন্টের ব্যবস্থা মধ্যে বসবাস করতে। আর মনে কথাগুলো ভেবে চলেছি, আর মুচকি মুচকি হাসি। ঠিক তখনই আমার দিকে তাকিয়ে আছে একজনের অগোচর চোখ। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। বাইরের দিকে থেকে নজর সরিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি বেলা 3টা বেজে গেছে। পপির দিকে তাকিয়ে দেখি ও আর ঘুমিয়ে নেই, মিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি পপির দিকে তাকিয়ে কি করব বুঝে উঠতে পারছি না। পপি আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তখনই পপির ব্যাগে তার ফোনটা বেজে ওঠে। পপির ব্যাগ থেকে ফোনটা বের করে তার ফোনটা হাতে নিয়ে রিসিভ করতে যাবে, ঠিক তখনই আমি ফোনটা আমার হাতে নিয়ে ফ্লোরে আছাড় মারি। মুহূর্তেই ফোনটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। পপি আমার কাজে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফোনটা হাতে নিয়ে ফোনের মধ্যে থাকা সিম কার্ডগুলো খুলে বের করে ফোনটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। পপির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। আমি পপির দিকে তাকিয়ে বলি, চিন্তা করো না, আমি প্রথম উপার্জন করে তোমাকে একটা বোরখা আর তোমার জন্য একটা ফোন নিয়ে আসবো। আর আমি ব্যতীত আমার অনুমতি ছাড়া তুমি কখনোই আমার পরিবারের সঙ্গে কথা বলবে না। আর এই নাও সিমগুলো, এইগুলো কাছে রেখে দাও। নতুন ফোন যখন কিনবে তখন সিমগুলো দরকার পড়বে। আর তোমাকে সাফ বলে দিচ্ছি, কোনোভাবেই যেন বাসার কারোর সাথে যোগাযোগ না করো। আর আমরা কোথায় আছি, আমি কি করছি তাদের যেন একদমই বলার চেষ্টা করো না, তাহলে ওই দিন হবে তোমার শেষ দিন। তখন আবার আমি তোমাকে রেখে আমি অন্য কোনো জায়গায় চলে যাব, বুঝলে? আচ্ছা, বুঝতে পারছি। পপির কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিই, কিন্তু পপির মুখে কোনো হাসি নেই। তার স্বাদের ফোনটা ভেঙে ফেলেছি। আমি এখন যদি তার স্বামী না হয়ে যদি আগের অবস্থায় থাকতাম, অর্থাৎ ভাই আর বোনের সম্পর্ক থাকতো, তাহলে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত আমাদের দুজনের মধ্যে। আমি কথাগুলো ভেবেই ওর দিকে তাকিয়ে হাসতে লাগি, কিন্তু ওকে বাইরের দিকে তাকিয়ে আছে বলে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু কি করার, এখন তো আর কিছু করার নেই। সময় হলে সব কিছু নতুন করে না হয় কিনে দেব ওকে।
এই কথাগুলো ভাবছিলাম, ঠিক তখনই বাস আমাদের গন্তব্যস্থলে এসে ব্রেক করে। বাস কাউন্টারে এসে দাঁড়িয়ে থাকে। ফোনটা বের করে বন্ধুকে ফোন করি। কিরে, তোরা কি সিরাজগঞ্জ টার্মিনালে চলে এসেছিস? হ্যাঁ, চলে এসেছি। তা তোকে তো কোথাও দেখছি না। আচ্ছা, তোরা একটু ওয়েট কর, আমি এখনই আসছি। কথাটা বলেই আর কিছু বলতে যাব, ঠিক তখনই ওই পাশ থেকে ফোনটা কেটে দেয়। টুট টুট শব্দ হতে লাগে। আমি আর পপি বাস টার্মিনালের সামনে থাকা চেয়ে বসে থাকি। পপির পেটে অনেক ক্ষুধা লেগেছে। দেখি বাইরে খাবারের দিকে তাকিয়ে আছে। আমি চেয়ার থেকে উঠে গিয়ে দোকান থেকে রুটি কলা আর একটা পানির বোতল কিনে নিয়ে তার কাছে এসে এগিয়ে দিই। পপি আমার হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে লাগে। বাসায় অনেক ক্ষুধা লেগেছিল, আর সকালেও ঠিক মতো খাওয়া দাওয়া করেনি পপি। পপি অর্ধেক খাওয়া শেষ হলে আমার দিকে বাকি অর্ধেক খাবারগুলো এগিয়ে দিয়ে বলে, তুইও তো সকাল থেকে না খেয়ে আছিস, কিছুই খাসনি। যেই খাবার টেবিলে বসেছিলি ঠিক তখনই চাচি কতগুলো কথা শুনিয়ে দিল। আমি তো দেখেছি তুই কিছুই খাসনি। এগুলো খেয়ে নে, জানি তোর এগুলো দিয়ে পেটের কোনো কোনাও ভরবে না, বাট কি করার, এখন তো জীবনের সঙ্গে লড়াই করে চলতে হবে। আমি বুঝে ফেলেছি, এখন তুই কোনো কথা না বলে খাবারগুলো খেয়ে নে। পপির দিকে তাকিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার দিকে বড় বড় রাগানিত দৃষ্টিতে তাকায়, যেন নিষেধ করছে আমি যেন তাকে আর কোনো কথা না বলি, খাবারগুলো খেয়ে ফেলি। তারপর আমি তার হাত থেকে খাবারগুলো নিয়ে পানি খেয়ে ঠিক তখনই আমাদের সামনে এসে একটা প্রাইভেট কার ব্রেক করে। আমি প্রাইভেট কারের দিকে তাকিয়ে দেখি সজীব বের হয়। আমি ওর দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছি। সজীব এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, দোস্ত দোস্ত কেমন আছিস? তুই অনেক দিন পর, তোর সঙ্গে দেখা প্রায় 3 বছর হয়ে যাবে। সেই যে ঢাকা থেকে চলে এসেছি, বাবার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি, আর তোর সঙ্গে সাক্ষাৎ করা হয়ে ওঠেনি। তা ভাবি কোথায়? ওইটাই বুঝি আমাদের ভাবি। পপির দিকে ইশারা করে কথাগুলো বলে সজীব। তারপর সজীবের সঙ্গে পপিকে পরিচয় করে দিতে ওর কাছে নিয়ে গিয়ে বলি, পপি, এই হচ্ছে আমার বন্ধু সজীব। তুই তো ওকে অনেক দেখেছিস, প্রায় আগে আমাদের বাসায় আসতো, কিন্তু ওর বাবা ওদেরকে নিয়ে ঢাকা থেকে এইখানে চলে আসে তাদের বিজনেস দেখাশোনা করার জন্য, আর সজীবও চলে আসে তাদের সঙ্গে। এরপর দুইজন দুই রাস্তায়। ওর সঙ্গে তেমন একটা কথাবার্তা তো নেই। প্রথম অনেক হতো, বাট পরে হয়ে ওঠেনি, অনেক ব্যস্ত থাকায় ওর সঙ্গে তেমন একটা কথা বলা হয়নি আমার। কিন্তু আজ দেখ, ওকে আমার কাজে লেগে গেল ভুল হবে। ও আমার অনেক হেল্প করলো। আরে তুই কি বলছিস? হেল্প মানে? তোর জায়গায় যদি আমার অন্য কোনো ফ্রেন্ড থাকতো তাহলে আমি বাসায় নিয়ে যেতাম না। জানিস, আমি তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। কলেজে থাকা অবস্থায় তুই আমাকে বড় ভাইদের কাছ থেকে অনেকবার হেল্প করতি, বুঝলি? সেই থেকে তোকে অনেক ভালো লাগে আমার। আচ্ছা, এখন আর কিছু না বলি, চল বাসায় যাই। তোর ভাবি তোদের জন্য খাবার রান্না করে অপেক্ষা করছে। তোদের আসার কথা শুনতে পেয়ে আমি বলে ফেলার সঙ্গে সঙ্গে কিচেন রুমে গিয়ে রান্না শুরু করে। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি সবকিছু, কিন্তু আগে তো বল ভাবিটা কে, আর কে কাকে বিয়ে করলি? কিছুই তো বুঝে উঠতে পারলাম না। আর আমার জানা মতে তোর পছন্দের কোনো মেয়েও ছিল না, শুধু কলেজ লাইফে একটা সিনিয়র আপু ছিল, কি যেন নাম, পপের বান্ধবী, তাই না? আরে ঈশিতা ছিল আমার বান্ধবী, ওর পিছু পিছু তুই ঘুরতো। ঈশিতা ছিল, বাট তুই কি করে জানলি যে ঈশিতার পিছু পিছু ঘুরতো সজীব? তাহলে কি করতে হবে না? ঈশিতা যে সজীবকে পছন্দ করতো এটা কিন্তু আমি জানি। ও আমাদের কাছে এসে বলতো একটা জুনিয়র ছেলে আমাকে প্রপোজ করেছে, বোধহয় ভালোবাসে। তখন আমরা ওকে জিজ্ঞেস করতাম, ও মুচকি হাসতো। এর মানে হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ বলেছিল। আমাদেরকে এই নিয়ে অনেক অনেক পচাতাম বন্ধু মহলে আমরা ওকে। প্রায় 1 বছর হয়ে গেছে, ওর কোনো খোঁজখবর নিইনি। আমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল নাম্বার দিয়ে মেসেঞ্জারে, বাট কোনো দিনই কাজ হয়নি। মেয়েটা মারা গেছে কিনা তাও তো জানি না। পাপের কথা শুনে আমি সজীবের দিকে তাকিয়ে দেখি ও মিটমিট করে হাসে। ওর হাসির মানে কিছু বুঝে উঠতে পারছি না আমি। তারপর সজীব আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, তাহলে আপু বাসায় চলো, সব কিছুই খোলসা হতে পারবে। আর এইখানে কথা না বলি, তোমাদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, সেই সকাল থেকে জার্নি করে আসছো। কথাটা বলে সজীব গাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমি আর পপি গিয়ে পেছনের সিটে বসে পড়ি। তারপর গাড়ি চালাতে লাগে সজীব। তখনই আমি ওকে প্রশ্ন করি,
আচ্ছা, তুই যে আমার সঙ্গে থাকতি, তোকে তো সব সময় সাদামাটা হয়ে থাকতে দেখতাম, যেন একটা গরিব ঘরের ছেলে। বাট এত কিছু করে কিছুই তো বুঝে হতে পারছি না। আসলে আমি গরিব না, আমার বাবাই বাংলাদেশের টপ অন বিজনেসম্যান, যার নাম ইমরান খান। নাম তো শুনেছিস? সজীবের কথা শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে ঠাস করে পড়ি। কি বলছো এইগুলো? ইমরান খান, উনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান, তাহলে সজীবের বাবাই হয় কি করে? আমি ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকাতেই সজীব পুনরায় বলা শুরু করে। আরে ভাই, তুই অমন করে তাকিয়ে আছিস কেন? যা সত্যি তাই তো বললাম, আমার বাবা ইমরান খান বাংলাদেশের টপ বিজনেসম্যান। এখন তো হয়তো মনে কোনো পোস্ট, তাহলে আমি তখন কলেজে অমন সাদামাটা পোশাক পরে যেতাম কেন? আসলে আমি চাইতাম না আমার টাকা পয়সা দেখে না, আমার মন দেখে আমার কোনো ফ্রেন্ড হয় নাকি। কিন্তু দেখ, ভাগ্য শুনে তোর মতো ছেলের সঙ্গে আমার দেখা হয়ে যায় আর বন্ধুত্ব শুরু হয়। আল্লাহ জানি কি পূর্ণ কাজ করেছিলাম যে তোর মতো বন্ধু পেয়েছিলাম। তুই সব সময় আমাকে বড় ভাইয়েরদের কাছ থেকে হেল্প করতি, আমি অনেক খুশি হতাম। যেইখানেই কিনা পুরো কলেজের ছেলেপেলেরা আমাকে টিটকারি করতো, সেইখানে তুই আমার হয়ে তাদের সঙ্গে লড়ে দিই। সজীব মন দিয়ে ডাইভিং করছে আর কথাগুলো বলছে। আমরা পেছনের সিটে বসে থেকে কথাগুলো শুনছি আর বাইরের দিকে তাকিয়ে আছি। আসলে ঢাকা শহরের দিক থেকে কোনো অংশে কম না, সিরাজগঞ্জ শহরটা অনেকটা এগিয়ে গেছে। গ্রাম বাংলার এই শহরটা যমুনা পাড়ের শহরটা। সজীব কথা বলতে বলতে গাড়ি এসে ব্রেক করে একটা আলিশান বাসার সামনে দাঁড়িয়েছে। প্রাইভেট কারের বাঁশির হর্নে দিতেই একটা দারোয়ান এসে গেটটা খুলে দেয়। তারপর গাড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেই আমি হাঁ হয়ে যাই। এটা একটা বাড়ি না, যেন চারিদিকে বড় বড় গাছ লাগানো, ফুলের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে। সবাই দেখে কাজ করছে, মাঠের যত্ন নিচ্ছে, ঘাসের যত্ন নিচ্ছে। তারপর একটা বাড়ির সামনে গিয়ে গাড়িটা ব্রেক করে গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে আমার চোখ যেন ছানা ভরা হয়ে যায়। সর্বদাই আমি দেখতাম এমন বাড়ি মুভিতে কিংবা ওয়েব সিরিজে, কিন্তু কখনো যে সামনাসামনি দেখতে পারবো তা কখনো ভাবতেও পারিনি। এখনো যেন নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে ছেলেটা কিনা কলেজের সবার শিকার হতো, সেই ছেলেটি কিনা বাংলাদেশের টপ বিজনেসম্যান ইমরান খানের ছেলে। তারপর সজীব ডিক্কির ভেতর থেকে আমাদের ব্যাগগুলো বাইরে রাখতে দুইটা কাজের ছেলে এসে আমাদের ব্যাগগুলো নিয়ে বাসার ভিতরে ঢুকে যায়। তার পেছনে আমি আর পপি সজীবের হাতে নাকি দরজার সামনে নিয়ে কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। সেইটা পিছু পিছু আমরাও ঢুকে পড়ি বাসার মধ্যে। অনেক সুন্দর, বাইরে থেকে যেমনটা আশা করেছিলাম তার থেকেও বেশি। তারপর বসার রুমে গিয়ে বসে পড়ি। কাজের মেয়েকে চায়ের কথা বলেই সে কি যেন নামে চলে যায় চা বানানোর জন্য। একটু পর আমাদের সামনে এমন একজন আসে যার দিকে তাকিয়ে আমাদের চোখ ছানা ভরা হয়ে যায়। আরে বান্ধবী, তুই এখানে? আর তুই এখানে কি করছিস? কথাটা বলেই পপি বসা থেকে উঠে দৌড়ে গিয়ে সামনে থাকা মেয়েটিকে জড়িয়ে ধরে। আর সামনে থাকা মেয়েটি আর কেউ না, ঈশিতা, যে কিনা সজীবকে ভালোবাসতো। তাহলে কি? হ্যাঁ, 1 বছর আগে সেই যে হারিয়ে গেলি, আর কোনো টেক্সট বা কোনো মেসেজ কিছুই তো পেলাম না। আঙ্কেল আন্টি তোকে নিয়ে অনেক টেনশন করেছে, সেসব তো আর তুই জানিস না। আর তুই এখানে, মানে এখানে তুই কি করছিস? যেহেতু এসেছিস তাহলে সব জানতে পারবি। বাই দ্য ওয়ে, তুই এখানে, তোকে তো আমি আমার অ্যাড্রেস দেইনি। আর এটা স্বাধীন না, সজীবের বন্ধু। তা আপনারা এখানে যে কিছু কি হয়েছে? আরে বইলো না, আমাদের মতো সেম অবস্থা ওদের দুজনের। সজীবের কথা শুনে আমি ওর দিকে বড় বড় দৃষ্টিতে তাকাই। কে বলেছে এইগুলো আমাদের কাহিনী আর ওদের কাহিনী সে? মানে কিছুই বুঝে উঠতে পারছি না, সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি ওকে প্রশ্ন করি, আমাদের কাহিনী আর তোদের কাহিনী এক? মানে কিছুই তো বুঝলাম না। কি হয়েছে ভেঙে বল, এমন অগোছানো কথা বলছিস কেন? আসলে তোরা আমাদের সম্পর্কে ভালোভাবে জানিস না, আমরা দুজন চাচাতো বোন আর ভাই ছিলাম। সজীবের কথা শুনে আমি আর পপি ওদের দুজনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছি। আমাদের দুজনের তাকানো দেখে ঈশিতা বলতে লাগে, আরে হ্যাঁ, সত্যি তোরা বিশ্বাস করবি না, সজীব আমার চাচাতো ভাই ছিল, কিন্তু তোদের কাউকে কিছুই বুঝতেই দেয়নি। অবিরাম অভিনয় করেই চলে গিয়েছে। দেখি তোরা ধরতে পারিস কিনা, কিন্তু তোরা অভিনয় ধরতে অক্ষম ছিল। তো অভিনয় মানে? আর তোর সজীব চাচাতো ভাই কি করে হয়? তুই তো বড়লোক বাবার একমাত্র মেয়ে, তোর বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যান,
আর সেখানে কিনা সজীব সামান্য একটা রিক্সা চালকের ছেলে ছিল, তাহলে কেমনে কি? আসলে সজীব তার আসল পরিচয় কাউকেই দেয়নি, সবার সামনে অভিনয় করেই চলেছে, তাই তুই জানতেই পারছিস নি ওর আসল পরিচয়। এখন তো জানতে পারলি। ঈশিতার কথা শেষ হতেই আমি সজীবের কাছে গিয়ে ওকে মারতে লাগে আর বলতে লাগে, শালা তোরা দুইজনই চাচাতো ভাই বোন, এইটা তো তোরা আগে বলিসনি। শুধু বলতেই তুই ঈশিতাকে পছন্দ করিস, কিন্তু তোরা দুজনে যে চাচাতো ভাই বোন এটা তো একবারও বলিসনি। আরে তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আচ্ছা বাই দা ওয়ে, সেই সব কথা বাদ দি, এখন বাসায় এসেছিস, এক এক করে সব জানতে পারবি। আগে খাবার খেয়ে নে। কথাটা বলে সজীব উঠে বসে, তারপর সোজা খাবার টেবিলে চলে যায়। আমরা ওর পিছু পিছু খাবার টেবিলে চলে যাই। খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে পুনরায় বসার ঘরে এসে বসে আড্ডা দিতে লাগে। ঠিক তখনই আমি সজীবকে উদ্দেশ্য করে প্রশ্ন করি, ভাই তোদের সম্পর্কে আমি আর কিছু জানতে চাইবো না, সবকিছু গলিয়ে ফেলেছি আমি। এখন শুধু একটাই কথা বল, তুই ঈশিতাকে কি করে বিয়ে করলি? আমার কথা শুনে ঈশিতা সজীব দুজনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। একটু পর সজীব আমাকে বলে, তাহলে শোন, আমাদের বিয়ে কি করে হয়। আমরা দুই চাচাতো ভাই বোন, এটা তো তোরা জানিসই। কলেজে যখন গরমের ছুটি দেয় তখন বাসায় চলে আসি, মেসে থাকি না। আমি আর ঈশিতা বাসায় আসতেই ঈশিতার বিয়ে দিতে উঠে পড়ে লেগে যায়। বাবা তখন কিছু বুঝে উঠতে পারে না, কিছুই বলি না। আমি ওনাদের এক এক করে পাত্র দেখা শুরু করে। তারা ঈশিতাকে কিছু বলতে পারে না আমার বাবা আর চাচার উপরে। ঠিক তখনই একটা প্রভাবশালী এমপির ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় ঈশিতার। আমি অনেকটা অবাক হয়ে যাই, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরে প্ল্যান করি বিয়ে করার, তোদেরকে না জানিয়ে। আমি আর ঈশিতা গিয়ে একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করি, তারপর বাসায় আসি। বাসায় এসে সবাইকে বলতেই আমাকে আর ঈশিতাকে অনেক কথা বললে। বাবা আমাকে অনেক কথা বলে, যার সুবাদে আমি বাসায় না থেকে সোজা এখানে চলে আসি। এটা আমার নিজের টাকায় কেনা ছিল। বাবা হাত খরচের জন্য যে টাকা দিত সেই টাকা জমিয়ে জমিয়ে এই রিসর্টটা কিনেছিলাম। আর এইখানে বাবার অফিসটা যে দেখাশোনা করত তাকে আমি ঘুষ দিয়ে বলি বাবাকে যেন না বলতে। তারপর আমি বাবার অফিসে দেখাশোনা করছি। এখান থেকে এই হচ্ছে আমাদের কাহিনী। আর তোরা দুজন কেমনে কি ভাই, কিছুই তো আগে বল। আমি যতদিনই তোদের বাড়িতে গিয়েছিলাম ঠিক ততদিনই পপি আপুর সঙ্গে তোর মারামারি দেখি। তারপর আমি বাসায় এসেছি, কিন্তু এই দুজনের মারামারির মধ্যে কিভাবে ভালোবাসা, কিভাবে এমন সম্পর্ক হতে পারে? সজীবের এমন প্রশ্নে আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারি না। কখনো তো তাকে বলা যাবে না যে পপি আমাকে বিয়ে করার জন্য এমন কাজ করেছে, তাহলে সবার সামনে পপির ইজ্জতের একদম ফালুদা বেঁধে যাবে। তাই পপিকে বাঁচানোর জন্য আমি বলি, ভাই তোদের বিয়ের বিষয়ে শুনলাম, ঠিক আমার একই বিষয় হয়েছে, বুঝলি, সেম টু সেম। আমার কথা শুনে সজীব আর ঈশিতা দুজনই হয়তো অনেকটা অবাক হয়, কিন্তু আমাদের দুজনকে বসে না দিয়ে তারা আমাদের সঙ্গে হাসি ঠাট্টায় কথা বলতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বেলা যখন 4টা বেজে চলেছে ঠিক তখন আমাকে আর পপি আপুকে একটা রুম দেখিয়ে দেওয়া হয়। তারপর রুমে গিয়ে সোজা আমার ব্যাগটা খুলে সেইখানে থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে চলে যাই। তারপর গোসল করে বাইরে এসে খাটে বসতেই পপিও ওয়াশরুমে চলে যায়। খাটে বসে বালিতে মাথা দিয়ে চিন্তা করতে লাগে। মা আর বাবাকে তো বড় বড় মুখ করে বলে আসলাম যে আমি বড় কিছু হয়ে দেখাবো, বাট কি করব কিছু তো বুঝে উঠতে পারছি না। ভাবতে ভাবতে কোথা থেকে যেন চোখ লেগে আসে আর ঘুমিয়ে পড়ি, বুঝে উঠতে পারি না। ঘুম ভেঙে যায় বিকেলের দিকে। মিটমিট করে তাকে অনুভব করতে লাগে বুকের ওপর অনেক ভারী কিছু অনুভব করছি। সামনের দিকে তাকিয়ে দেখি পপি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, মুখের ওপর ওর চুল এসে পড়েছে। আমি আমার হাত দিয়ে চুলগুলো তার কানের পেছনে নিয়ে যাই, তাকে দেখতে লাগি। আসলে একটা মেয়ে কি করে এতটা সুন্দর হতে পারে, আর আমাকে বিয়ে করার জন্য এত কেঁদেছে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য, আমার কাছ থেকে বিন্দুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য। তাকে কখনো আমি আর অবহেলা করব না, অনেক অনেক ভালোবাসা দেব। আর মনের কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই পপির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি অমনি চোখ বন্ধ করে ফেলি। ঠিক তখনই ওই পাশ থেকে পপি বলতে লাগে, ঢং আর করতে হবে না, অনেক ঘুমিয়েছো, এখন কি করবে সেটা নিয়ে চিন্তা করো। আমি আবারও চিন্তার জগতে ঝাঁপ দিই। কি করব? হঠাৎ করে মনে পড়ে যায়
সজীবের কোম্পানির কথা। ওর কাছে যদি কিছু একটা সাহায্য চাই তাহলে সাহায্য করবে। যেহেতু ওকে কলেজ লাইফে অনেক সাহায্য করেছি, তাহলে অবশ্যই সাহায্য করবে আমার কোম্পানিটা গুছিয়ে তোলার জন্য। আর মনে কথাগুলো ভেবে শোয়া থেকে উঠে বসি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে আসি। ওয়াশরুম থেকে বের হতেই পপি ওয়াশরুমে চলে যায়। তারপর খাটে বসে আমার ফোনটা হাতে নিতেই অনেকগুলো টেক্সট, মেসেজ, কল এগুলো ভাবতে লাগি কে বা কারা আমাকে টেক্সট আর ফোন করতে যাবে। দেখি বাসা থেকে অনেকেই ফোন করেছে, শুধু বাবা আর মা বাদে। সঙ্গে বন্ধু বান্ধব অনেকেই ফোন করেছে। আমি ফোনটা অফ করে সিম কার্ডগুলো ফোন থেকে খুলে ফেলি। এইভাবে পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা আমি আমার রুমে খাটের উপর শুয়েছিলাম। ঠিক তখন পপি এসে আমার পাশে বসে বলতে লাগে, বাসায় তো রাগারাগি দেখিয়ে চলে আসলি, তা এখন কি করবি? কিছু কি মাথায় আসছে তোর? ভাবছি আমি একটা বিজনেস স্টার্ট করব, ছোটখাটো। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে হয়তো বা একটু কষ্ট হবে, বা সে টাকা দিয়ে হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা আছে, বাবা মাঝে মাঝেই আমাকে দিত, বাট আমি তেমন একটা টাকার খরচ করতাম না। তুই না হয় আমার টাকাগুলো তোর বিজনেসে লাগা। না, লাগবে না। দেখ, আমার টাকা মানেই তোর টাকা, তাহলে অমন না করে এই নিয়ে কাজ কর। কালকে ব্যাংক থেকে টাকা তুলে তুই তোর বিজনেসটা স্টার্ট কর। তারপর পপির সঙ্গে আরো কিছু কথা বলে ঘুমিয়ে পড়ি। এইভাবে পেরিয়ে যায় 5টা বছর। 5 বছর পর ভাইয়া, আজকে বড় একটা কনফার্ম করতে হবে। যদি এইটা ডিল আমাদের হয়ে যায় তাহলে আমাদের কোম্পানি নাম্বার 6 র্যাঙ্কিং থেকে 5-এ চলে আসবে। কি বলছিস তুই? সত্যি? এই ডিলটা কনফার্ম হলে আমাদের কোম্পানি র্যাঙ্কিংয়ে এগিয়ে আসবে। তাহলে তো ডিলটা কনফার্ম করার জন্য আমাকে যেতে হবে। তা কোথায় যেতে হবে আমাকে? গ্রিন রিসোর্ট 5 স্টার হোটেল, সকাল 11টার সময়। ওকে, তাহলে তুই গিয়ে ফাইল রেডি কর, আর আমি এই দিকটা সামলাচ্ছি। পপি, তোমার ছেলেকে তুমি সামলাও, আমার চুল টেনে ছিঁড়ে ফেলছে। ঠিকই করেছি, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছ। আমি ডাকলে তো তোমার আবার অসুবিধা হবে, তোমার ঘুম হবে না। এখন ঘুমাও শান্তিতে। আচ্ছা বাবা, এখন আমি উঠছি। এখন অন্তত আমার কাছ থেকে একে সরিয়ে নিয়ে যাও। আমার চুলগুলো টানতে টানতে ছিঁড়ে ফেললো। আমি রান্না করছি, তুমি ওঠে ওকে একটু কোলে নিয়ে ঘুরো। এর মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর তুমি না হয় অফিসের জন্য বেরিয়ে যাও। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে বাসা দিয়ে হাঁটতে লাগে। আসলে পপিকে বিয়ে করার 4.5 বছর পর আমাদের ঘর আলো করে ইরানের জন্ম হয়। এখন আমি আর সেই আগের অবস্থায় নেই, বড় একটা কোম্পানির মালিক। এখন যে কোম্পানিটা বাংলাদেশের টপ 10-এর পজিশন দখল করে রয়েছে, এখন বড় বড় কোম্পানির মালিকরা আমার কাছে এসে মাথা নত করে ডিলের জন্য আগত মিনত করে। আজ একটা কোম্পানির সঙ্গে ডিল করতে হবে, তার জন্য ঢাকায় যেতে হবে, সেই চিরচেনা শহরে। একটু পর পপির রান্না বান্না শেষ হলে আমি আমার ছেলেকে তার কোলে দিয়ে বলতে লাগি, আমি এত বড় কোম্পানির মালিক, আমার এত এত টাকা, তোমাকে কত করে বলি কাজের মেয়ে রাখে বাসায়, তারা রান্না বান্না করবে, তুমি ছেলেকে দেখাশোনা করবে। কিন্তু না, তোমার এক কথা, কেন কাজের মেয়ে রাখবো? বাসায় নিজে তো রান্না করতে করতে পারছি, তাহলে কিসের জন্য রাখবো? ঠিকই তো বলেছি, কেন রাখবো? আমি তো নিজে রান্না বান্না করতে পারি, অযথা কাজের মেয়েদের রেখে টাকা নষ্ট করতে হবে কেন? আর ওদের রান্না আমি একদমই খেতে পারি না, বুঝলে? কি এত এত টাকা তাহলে কাদের জন্য উপার্জন করছি, আর তুমি কিনা বলো টাকা নষ্ট করবে? হায় রে কপাল। আচ্ছা তুমি এখানে থাকো, আর ছেলেকে খাবার খাইয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসি। আজকে আবার অফিসের কাজের জন্য ঢাকা যেতে হবে। চলো না বাসায় ফিরে যাই। আব্বু আম্মুকে আর চাচা চাচিকে দাদা দাদিকে অনেক দেখার ইচ্ছে হচ্ছে। আল্লাহ জানে এখনও কি দাদা দাদি বেঁচে আছে না, কিছুই তো আমরা জানতে পারি না এই পর্যন্ত। আচ্ছা প্লিজ বাসায় চলো। তুমি এখন যেই পজিশনে আছো, বাসায় গেলে তোমাকে কেউ ফেরাতে পারবে না, সবাই মাথায় করে রাখবে। যে বাসা থেকে আমাকে ধরতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই বাসাতে আমি আর দ্বিতীয়বার যাচ্ছি না। তোমার যদি এতই দেখা শখ হয় তাহলে তুমি যেতে পারো, আমার ছেলেকে আমার কাছে রেখে দিয়ে। কথাটা বলে আমি সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা আমার রুমে চলে আসি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে পোশাক পরিধান করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অফিসে এসে অফিসে থাকা কিছু ফাইল দেখে তারপর ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দেখতে দেখতে ঢাকায় চলে আসি। সেই অচেনা গলিগুলো এখন হয়তো অনেক চকচকা ঝকঝকা হয়ে গেছে। আগের মতো তেমন একটা মানুষের কোলাহল দেখা যায় না। রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, আগে তেমন একটা ছিল না। দেখতে দেখতে 5 স্টারে চলে আসি। আমি একটা টেবিলে গিয়ে বসে পড়ি, সঙ্গে আমার ম্যানেজার সাথে। তারপর ম্যানেজারের ডিল সম্পর্কে সবকিছু আমাকে বোঝাতে লাগে।
স্যার, এই ডিলটা আমাদের জন্য যতটা প্রয়োজন ঠিক ওনাদের জন্য ততটা প্রয়োজন। আমাদের দরকার ফেভারিক্স আর ওনাদের দরকার টাকা, বুঝছেন? আর ওনাদের ফেভারিক্স অনেকটা ভালো মানের হয়, কিন্তু দামটা একটু বেশি। আমাদের তো ভালো পণ্য লাগবে, দাম বেশি বেশি হলেও চলবে। তাই আমি ডিলটা দেখানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। কিন্তু ওই কোম্পানির লোকটা কই? এখনো তো আসে না। 11টার সময় মিটিং নিয়ে আসার কথা, কিন্তু এখন 11:10 বেজে গেল, কিন্তু তাদের তো কোনো সমাগমে শুনতে পাচ্ছি না আমি। স্যার, এক্সট্রিমলি সরি সময় অপচয় করানোর জন্য, কিন্তু ওনারা ফোন করে আমাদেরকে বলেছে একটু লেট হবে। ঢাকা শহরের জ্যাম বুঝছেনই তো, একটু আসতে ব্যতিক্রম হতে হচ্ছে তাদের। আচ্ছা, তাড়াতাড়ি আসতে বলেন, আমার আবার বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। কথাটা বলে আমি পকেট থেকে ফোনটা বের করে ভিডিও কল দিয়ে পপির সঙ্গে কথা বলতে লাগি। ঠিক তখনই একটা চিরচেনা মুখ টেবিলের সামনে এসে বসে পড়ে। তার দিকে তাকাতেই বুকের বাঁ পাশে ধকধক শব্দটা বেড়ে যায়। সামনে থাকা লোকটাও আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা, এ এখনই যেন নোনা জল বের হয়ে পড়বে। আমাকে দেখে বাবা, হ্যাঁ বাবা আমার সামনে বসে আছে। আমার বাবা আমাকে দেখে দাঁড়িয়ে যায়, তারপর আমার কাছে এসে তার হাত দিয়ে আমার মুখটা আলতো করে চেপে ধরে বলতে লাগে, বাবা তুই এইখানে? আর তোকে কত না খুঁজেছি আমি, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে তোর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবা তুই কেমন আছিস? মুখ ভর্তি দাড়ি গজে গেছি, তোকে তো আমি চিনতেই পারিনি। কিন্তু জানিস, তোর মুখের ডান সাইডে যে চোখের নিচে তিলটা আছে না, এটার কারণে তোকে ভালো করে চিনে ফেলেছি। বাবার এমন প্রশ্নের জবাবে কি বলবো কিছুই বুঝে উঠতে পারে না। নিজেকে সামনে নিয়ে বলতে লাগে, কি আপনি আর কি আজে বাজে কথা বলতেছেন? আমি আপনার ছেলে মানে? আর কি সব যা তা বলতেছেন আপনি? ম্যানেজারের দিকে তাকিয়ে বলি, ম্যানেজার সাহেব, এই পাগল ছাগলের সঙ্গে কি আমাকে দেখা করার জন্য এনেছেন? যাদের পাবনায় থাকার কথা তারা এসেছে কোম্পানির ডিল করতে। এক্সট্রিমলি সরি স্যার, আমি দেখছি কি হয়েছে। বাবা যেন আমার মুখ থেকে এমন কথাটা মোটেও আশা করেনি। আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে মুখে হাতের ছেড়ে দিয়ে পা জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই আমি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলি। বাবা তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাদের উপর রাগ দেখিয়ে বাসা থেকে চলে গিয়েছিলি। আমি কখনো ভাবিনি তোকে এমন করলে তুই বাসা থেকে চলে যাবি। তোর মাকে বলেছিলাম তুমি ছেলেটাকে একটু শাসন করো। তোর মা যে এমন করবে কখনো ভাবতে পারিনি। তোর জন্য বাসায় সবাই অনেক কষ্টেতে আছে। চল বাবা, তুই একবার বাসায় চল। বাবাকে ছেড়ে দিয়ে বলতে লাগে, আমি তো বাসায় আর যাব না। আমি অনেক হ্যাপি আছি তোমাদেরকে ছেড়ে। জানি তুই কতটা হ্যাপি আছিস আমাদেরকে রেখে, তার জন্যই তো তুই একবারও ফোন করে আমাদের খোঁজ খবর নিস না। থাক তাহলে তোর হ্যাপি লাইফ নিয়ে, আমাদেরকে তোর কোনো দরকার নেই যেহেতু, তাহলে আমাদের বিষয়ে তোর আর কোনো কিছু জানার দরকার নেই। আমি তাহলে আসছি, ভালো থাকবেন। বাবার কথা শুনে আমার বুকটা দুর্মে মুহূর্তে একাকার হয়ে যায়। বাবা হেঁটে রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে, আমি অমনি দৌড়ে গিয়ে তার হাতটা চেপে ধরে বলতে লাগে, বাবা কোথায় যাচ্ছ তুমি? আমাদেরকে ফেলে? জানাও না, জানো এই 5টা বছর কত কষ্ট করে জীবনযাপন করেছি। প্রতিনিয়ত তোমাদেরকে প্রতি ছবি নিয়ে বেঁচে চলেছি, কিন্তু আজ আজ আর থাকতে পারছি না। এবার অন্তত আমাদেরকে ক্ষমা করে দিয়ে বাসায় নিয়ে যাও। তোদেরকে তো ক্ষমা করে দিয়েছি, এখন বাসায় চল। তোদের জন্য সবাই অনেক অপেক্ষা করছে। আর পপিমা কই? ওরা সিরাজগঞ্জে রয়েছে, আমি ওখানেই থাকি। পপিমাকে ফোন করে এখনই আসতে বল। বাবার কথা শেষ হতে না হতেই আমি ফোনটা বের করে পপিকে ঢাকায় আসার জন্য রওনা দিতে বলি। পপি আমার কথা শুনে অনেক আনন্দিত হয়ে যায়। তারপর সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আমি বাবার সঙ্গে রেস্টুরেন্টে বসে টুকটাক কিছু কথা বলতে লাগি। তাহলে আজ তোর কোম্পানির সঙ্গে আমার ডিল করতে এসেছিলাম। বাবার কথা শুনে আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তার মানে? আচ্ছা, তোর এত কিছু কি করে করতে পারলি? আর বাংলাদেশ টপ 3-তে থাকা কোম্পানি তুই কি করে মালিক হতে পারলি? কিছুই তো বুঝে উঠতে পারছি না। চেষ্টা থাকলে সবকিছু হয়, শুধু সেফ থাকতে হবে আর বিজয়ের আগ্রহী থাকতে হবে। আজ তুমি আমাকে এখানে দেখছো, এর পেছনে লুকিয়ে আছে আমার অগণিত সংগ্রাম। সেই বিষয়ে না বলি তোমাকে। চলো, পপি ফোন করেছিল, ও রেস্টুরেন্টের বাইরে আছে। দাঁড়িয়ে কথাটা বলে আমি আর বাবা রেস্টুরেন্ট থেকে
বের হয়ে বাইরে চলে আসি। বাইরে এসে দেখি পপি প্রাইভেট কারের সামনে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। পপিকে দেখতে পেয়ে আমার বাবা দৌড়ে গিয়ে পপিকে জড়িয়ে ধরে বলতে লাগে, মা কেমন আছিস তুই? আর এই বাচ্চাটাকে? বড় বাবা, এটা হচ্ছে তোমার নাতি। কি নাতনি মানে? হ্যাঁ বাবা, পপি ঠিকই বলেছে, এটা তোমাদের নাতি। আমাদের ঘর আলো করে প্রায় 1 বছর হলো তার জন্ম হয়েছে। বাসায় চল, সবাই তোদের জন্য অপেক্ষা করছি। বাসায় ফোন করেছিলাম, তোদের জন্য সবাই অনেক আনন্দিত হয়ে বসে আছি। আর যদি সঙ্গে দেখে আমাদের নাতি, তাহলে তো আরো অনেক খুশি হবে সবাই। বাবার কথা বলা শেষ হতে না হতেই প্রাইভেট কারে উঠে বসি। তারপর আমরা আমার বাসার উদ্দেশ্যে রওনা হই। প্রাইভেট কার থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই খট করে দরজাটা খুলে যায়। বোধহয় আর দরজার পিছনে দাঁড়িয়ে ছিল মা। মা আমাকে দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা, তোকে তো আমি রাগের বশে ওই দিন কথাগুলো বলেছিলাম। এর জন্য তুই 5টা বছর বাড়ির বাইরে থাকবি। ভেবেছিলাম তুই আমাদের একমাত্র সন্তান, অনেক ধুমধাম করে পুরো শহর জানিয়ে বিয়ে দিব, কিন্তু তা আর পারলাম না। তাই অনেক রেগে গিয়েছিলাম তোর কর্মকাণ্ডে, তাই অনেক রাগ দেখাইছিলাম ওই দিন। তাই বলে তুই চলে যাবি? আমাদের কথা একটা বারও তোর মনে পড়েনি? 5 বছর একটা বার দেখার ইচ্ছা হয়নি তোর? মা, হয়েছে, অনেক হয়েছে। তার জন্য তো মাঝে মাঝে ঢাকা এসে তোমাদেরকে এক নজর দেখে যেতাম, তোমাদের লোকচক্ষুর আড়ালে। কখনো বুঝতে দিতাম না, সেই বিষয়ে আর নাই যাই। এই দেখো, এটা তোমার নাতি। তোর সঙ্গে আর কোনো কথা বলবো না আমরা। 2 বুড়ো বুড়ি এখন আমাদের কথা বলার জন্য মেহমান আছে, বুঝলি? তারপর দাদা গিয়ে পপির কোল থেকে আমাদের ছেলেকে নিয়ে দাদা আর দাদি গল্প করতে লাগে। আমরা দেখে হাসতে লাগি, দুজনে কথা বলার সঙ্গী হয়ে গেল। অন্যদিকে আমার ছেলেও তাদের সঙ্গে বসে গল্প শুনছে আর হাসছে। অনেকটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। আমার ছেলে এতদিন হলো এই আনন্দ থেকে বঞ্চিত ছিল। আমি রাগ দেখে কত কিনা আনন্দ ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম তাকে। তখনই চাচা আমার কাছে এসে বলতে লাগে, তোর বাবা বকেছিল, কিন্তু আমরা তোমাকে বকিনি। আমরা তো তোকে আমার ছেলে হিসেবে দেখেছি সব সময়। আর অতীত নিয়ে আমি ভাবতে চাই না। এমন বর্তমান দীর্ঘ 5 বছর পর এই বাড়িতে আনন্দ উল্লাস বিরাজ করেছে। জানিস, তুই যাওয়ার পর থেকে এই বাড়িটা প্রতিনিয়ত শ্মশান ঘাট রূপ ধারণ করেছিল। আমি চাচাকে জড়িয়ে ধরে বলতে লাগি, এই তো আমরা চলে এসেছি, আর যাচ্ছি না তোমাদের ছেড়ে। অনেক কষ্ট রয়েছিলাম তোমাদেরকে ছেড়ে। এই কয়েকদিন যাব, আর থাকতে পারবো না, আর যাচ্ছি না এই বাড়ি থেকে। তো ভিউয়ার্স, কেমন হয়েছে গল্পটা? আশা করি অনেক ভালো হয়েছে। যদি গল্পটা ভালো হয়ে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে যাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সমাপ্ত।